আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাস আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বৈসমূহ প্রথম ভাগ দুতরফা দাখিলা পদ্ধতি, এই অধ্যায়ের উপর আমি আজ অঙ্ক করাবো। এর আগে আমি এই অধ্যায় থেকে হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের সংজ্ঞা এবং এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে আধুনিক পদ্ধতি, হিসাব সমীকরণের মাধ্যমে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, লিখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, এক্সপ্লেন করেছিলাম। তো আজ এরপরে আমি অনেকগুলো অঙ্ক করিয়েছি, আজকে অঙ্ক করাবো। আশা করি তোমরা আমার লেকচারটি অত্যন্ত মনোযোগের সহিত উপভোগ করবে। তো প্রথমে আমি প্রশ্নটি লিখে তারপর পর্যায়ক্রমে আমি সমাধান করে দেব। প্রশ্ন নম্বর 24, মেসার্স রশিদ ট্রেডার্স ট্রেডার্সের 30 জুন 2016 সালের 30 জুন 2016 সালের হিসাব উদ্ধৃতগুলো নিম্নরূপ। হিসাব উদ্ধৃতগুলো নিম্নরূপ। নগদ 50,000 টাকা, নগদ 50,000 টাকা। প্রাপ্য হিসাব 60,000 টাকা, 60,000। প্রাপ্য হিসাব 60,000 টাকা, 60,000 টাকা। যন্ত্রপাতি 80,000 টাকা, যন্ত্রপাতি 80,000 টাকা, 80,000 টাকা। আসবাবপত্র 30,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা। প্রদেয় হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 25,000 টাকা। জুলাই মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নে প্রদত্ত হলো। জুলাই মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ ছিল। তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ ছিল। তো জুলাই 2 তারিখে পণ্য ক্রয় নগদে 25,000 টাকা, পণ্য ক্রয় নগদে
25,000 টাকা, 25,000 টাকা এবং ধারে ক্রয় 45,000 টাকা, 45,000 টাকা। জুলাই 5 তারিখ 1 বছরের বিমা অগ্রিম প্রদান 12,000 টাকা, 1 বছরের বিমা অগ্রিম প্রদান 12,000 টাকা, 12,000 টাকা। জুলাই 8 পণ্য বিক্রয় নগদে 75,000 টাকা, পণ্য বিক্রয় নগদে 75,000 টাকা, নগদে 75,000 টাকা, 75,000 টাকা। পণ্য বিক্রয় নগদে 75,000, প্রাপ্য বিলের মাধ্যমে 25,000 টাকা এবং প্রাপ্য বিলের মাধ্যমে প্রাপ্য বিলের মাধ্যমে 25,000 টাকা। জুলাই 12 তারিখে 2% বার্তা সাপেক্ষে 2% বার্তা মঞ্জুর সাপেক্ষে 2% বার্তা মঞ্জুর সাপেক্ষে প্রারম্ভিক প্রাপ্য হিসাবের অর্ধেক আদায়, প্রারম্ভিক প্রাপ্য হিসাবের অর্ধেক আদায়, জুলাই 15 বিজ্ঞাপনের জন্য ব্যবসা থেকে পণ্য ব্যবহার 15,000 টাকা, বিজ্ঞাপনের জন্য ব্যবসা থেকে পণ্য ব্যবহার 15,000 টাকা, 15,000 টাকা। জুলাই 31 বিমা খরচ 1 মাস অতিক্রান্ত হয়েছে, বিমা খরচ 1 মাস অতিক্রান্ত হয়েছে, 1 মাস অতিক্রান্ত হয়েছে। করণীয় যা যা করতে হবে: ক, প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রদান করো। মেসার্স রশিদের রশিদ ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রদান করো, জাবেদা দাখিলা প্রদান করো।
বা দাখিলা দাও। খ হিসাব সমীকরণে হিসাব সমীকরণে 2, 5, 8, 12 তারিখে লেনদেনগুলোর প্রভাব দেখাও। লেনদেনগুলোর প্রভাব দেখাও। অর্থাৎ টেবুলার ছক দেখাতে হবে। গ মালিকানা সত্ত্বের পরিমাণ বা মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি একবার আমি পরে তারপর বুঝিয়ে দিচ্ছি যে মেসার্স রশিদ ট্রেডার্সের 30 জুন 2016 সালের হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ। অর্থাৎ 2016 সালের 30 জুন তারিখের কিছু হিসাব উদ্ধৃত এখানে দেয়া আছে। তারপরে হিসাব উদ্ধৃতগুলো ছিল যে নগদ 50,000 টাকা, প্রাপ্য হিসাব 60,000 টাকা, যন্ত্রপাতি 80,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পদ হিসাব 25,000 টাকা। এখানে সম্পদ ছিল নগদ, প্রাপ্য হিসাব, যন্ত্রপাতি এবং আসবাবপত্র, 4টি সম্পত্তি রয়েছে বা সম্পদ রয়েছে। আর পদ হিসাব অর্থাৎ দায় রয়েছে 25,000 টাকা। এরপরে জুলাই মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল। পণ্য ক্রয় নগদে 25,000 টাকা এবং ধারে ক্রয় 45,000 টাকা। এটি একটি লেনদেন, কারণ এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয়েছে এবং হিসাব সমীকরণ উপাদানগুলোর মধ্যে পরিবর্তন সাধিত হয়েছে। এটাকে যদি আমি জাবেদা করি তাহলে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট এবং পদ হিসাব ক্রেডিট বা বিবিধ পাওনাদার ক্রেডিট করতে হবে। এরপর 5 নম্বরে বলছে এরপরে 1 বছরের বীমা অগ্রিম প্রদান করা হয়েছে। এটিও লেনদেন, কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। 8 তারিখে পণ্য বিক্রয় নগদে 75,000 টাকা এবং প্রাপ্য বিলের মাধ্যমে 25,000 টাকা। জুলাই 12 2% বাট্টা মঞ্জুর সাপেক্ষে প্রারম্ভিক প্রাপ্য হিসাবের অর্ধেক আদায়। এখানে 2% বাট্টা মঞ্জুর সাপেক্ষে প্রারম্ভিক প্রাপ্য হিসাবের অর্ধেক আদায়। প্রারম্ভিক প্রাপ্য হিসাব আছে 60,000 টাকা। প্রারম্ভিক প্রাপ্য হিসাব আছে 60,000 টাকা। তা 60,000 টাকার অর্ধেক অর্থাৎ 50% আসে 30,000 টাকা। তা 30,000 টাকা প্রাপ্য হিসাবের অর্ধেক, 30,000 টাকা আদায় হয়েছে। আর 2% বাট্টায় আসে আমাদের 600 টাকা। তো 29,400 টাকা আমাদের নগদে আদায় হয়েছে। এরপরে তারিখ 15 বিজ্ঞাপনের জন্য ব্যবসার থেকে পণ্য ব্যবহার 15,000 টাকা। এরপর 31 বিমা খরচ 1 মাস অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ বিমা খরচ দেয়া আছে 1 বছরের জন্য, তাই 1 মাসে 1,000 টাকা এটা খরচ হিসেবে দেখাতে হবে। করণীয় মেসার্স রশিদ ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। প্রথমে প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাতে হবে, অর্থাৎ এই যে 30 জুন 2016 এটা সমাপনী উদ্বৃত্ত, এটা 1 জুলাই 2016 প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবে এটার একটা আমাদের জাবেদা দাখিলা দেখাতে হবে। তো সেক্ষেত্রে জাবেদা দাখিলাটা হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, পদ হিসাব ক্রেডিট আর মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। এরপরে খ হিসাব সমীকরণে 2, 5, 8 ও 12 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও। এখানে আমাদের একটি টেবুলার অ্যানালাইসিস বা টেবুলার ছক করতে হবে। সেখানে হিসাব সমীকরণগুলোর এই যে 2, 5 এবং 12 তারিখের, এখানে 8 ও 12 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাতে হবে। আর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের
এখানে আমাদের প্রথমে প্রারম্ভিক যে মূলধন তার সাথে আয়সমূহ যোগ হবে, ব্যয়সমূহ বিয়োগ হবে এবং ইনভেস্টমেন্টগুলো যোগ হবে এবং উত্তোলন যদি থাকে প্রশ্নে তাহলে সেটিও বিয়োগ করে দেখাতে হবে। এভাবে মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধির পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। এরপর আমি প্রশ্নটি মুছে তারপর সমাধান করে দিচ্ছি। তো মেসার্স রশিদ ট্রেডার্স এর প্রারম্ভিক জাবেদা দাখিলে দেখাতে হবে। 24 নং প্রশ্ন উত্তর। 24 নং প্রশ্ন উত্তর ক, মেসার্স রশিদ ট্রেডার্স জাবেদা অর্থাৎ প্রারম্ভিক দাখিলে দেখাতে হবে। প্রারম্ভিক দাখিলা তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, হিসাবের নাম ও ব্যাখ্যা। তারপর এখানে সূত্র অথবা খতিয়ান পৃষ্ঠা, সূত্র লিখে দিলাম অথবা খতিয়ান পৃষ্ঠা। তারপরে ডেবিট ক্রেডিট। তো 2016 সালের জুলাই 1 নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করেছেন, এই জন্য নগদান হিসাব ডেবিট। অর্থাৎ প্রারম্ভিক যে উদ্বৃত্তগুলো ছিল সেগুলোকে আমরা সরাসরি জাবেদা দাখিলে দিচ্ছি যে নগদান হিসাব ডেবিট, টাকা হচ্ছে 50,000। এরপরে প্রাপ্য হিসাব ডেবিট, টাকা 60,000। যন্ত্রপাতি হিসাব ডেবিট, টাকা 80,000 অর্থাৎ 80,000। আসবাবপত্র হিসাব ডেবিট, টাকা 30,000। পদেয় হিসাব ক্রেডিট, আর মূলধন হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে পদেয় হিসাব 25,000
আর মূলধন হিসাব 1,95,000 টাকা। প্রিয় ও শিক্ষার্থীবৃন্দু, আশা করি মেসার্স রশিদ ট্রেডার্সের প্রারম্ভিক যে এই দাখিলাটা আশা করি বুঝতে পেরেছ। কারণ প্রশ্নে বলেছে যে 30 জুলাই তারিখে উদ্বৃত্ত ছিল, এটা আমরা 1 জুলাই তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবে নিয়ে এটা প্রারম্ভিক দাখিলা দিয়েছি। যা নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, পদ্য হিসাব ক্রেডিট এবং মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করেছি। আশা করি এটা আমরা বুঝতে পেরেছ। এরপরে খ নং প্রশ্ন উত্তর। খ নং প্রশ্নে বলেছে যে হিসাব সমীকরণে 2, 5, 8 ও 12 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও। চব্বিশ নং প্রশ্ন উত্তর। নং প্রশ্ন উত্তর অ, মেসার্স রশিদ ট্রেডার্স ট্রেডার্স হিসাব সমীকরণে 2, 5, 8 হিসাব সমীকরণে 2, 5, 8 ও 12 তারিখের লেনদেনগুলোর প্রভাব বা টেবুলার শক। প্রথমে রয়েছে তারিখ, এরপর সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রথমে নগদ তহবিল, অগ্রিম বীমা, প্রাপ্য হিসাব আর প্রাপ্য বিল। দায়ের মধ্যে রয়েছে পদেয় হিসাব এবং মূলধন। তাহলে প্রথমে বসবে আমাদের তারিখ, অথবা যদি কর্মিক নম্বর থাকে সেগুলো লেখা যায়। এরপর সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব। আর শেষের ঘরে আসবে মন্তব্য, অর্থাৎ যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো বিশেষ করে মূলধনের উপর প্রভাব ফেলে, অর্থাৎ মূলধন বাড়ে অথবা কমে, সেগুলো মন্তব্য এখানে লিখতে হবে। 2016 জুলাই 2, অর্থাৎ 2 তারিখের প্রথম লেনদেনটি নগদ 25,000 টাকা এবং যেহেতু 25,000 নগদ দিয়ে ক্রয় করা হয়েছে আর পদ্যবিলের মাধ্যমে পদ্য হিসাবের মাধ্যমে ক্রয় করা হয়েছে, অর্থাৎ ধারে ক্রয় করা হয়েছে 45,000 টাকা, তাহলে মোট 70,000 টাকা ব্যয় হয়েছে। এখানে ব্যয় বা ক্রয় ব্যয় 70,000 টাকা।
এরপরে জুলাই 5 তারিখে অগ্রিম বিমা নগদে যদি পরিশোধ করা হয়ে থাকে 1 বছরের জন্য, তাহলে নগদ অগ্রিম বিমা প্রাপ্য হিসাব আর প্রাপ্য বিল আর এখানে একটু লেখা যায় যে পদেয় বিল প্লাস মূলধন বা মালিকানা সত্ত্ব, নগদ অগ্রিম বিমা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, পদেয় বিল এবং মূলধন। তাহলে নগদে অগ্রিম বিমা 1 বছরের জন্য পরিশোধ করা হয়েছে 12,000 টাকা। তো অগ্রিম বিমা 12,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ 12,000 টাকা প্রতিষ্ঠান থেকে হ্রাস পেয়েছে। এরপরে 75,000 টাকা নগদে বিক্রয়ের মাধ্যমে এসেছে 75,000 টাকা, আর প্রাপ্য বিলের মাধ্যমে এসেছে 25,000 টাকা। তাহলে মোট 1 লক্ষ টাকা বিক্রয় হয়েছে। এটি আমাদের আয়। বিক্রয় হলে আয় বৃদ্ধি পায়, এজন্য আমাদের মূলধনের সাথে এটি প্লাস বা যোগ করতে হবে। এরপরে 12 তারিখ বলছে প্রাপ্য হিসাবের অর্ধেক আদায় হয়েছে, 2% বারটা মঞ্জুর করা হয়েছিল, তাতে 29,400 টাকা নগদ অর্থ এসেছে, আর প্রাপ্য হিসাব 30,000 টাকা হ্রাস পেয়েছে। যেহেতু প্রাপ্য হিসাব পুরোটাই আমাদের দেখাতে হবে, আর 600 টাকা আমাদের বার্তা প্রদান করেছি আমরা, সেজন্য প্রদত্ত বার্তা হিসাবে লিখতে হবে। এরপরে আমাদের উদ্বৃত্তগুলো লিখে সামেশনটা লিখতে হবে। উদ্বৃত্ত আছে এখানে 67,400, আর এখানে আসে 12,000 অগ্রিম বিমা, এটা 30,000, এটা আমাদের প্রাপ্য হিসাব কমে গিয়েছে, 30,000 টাকা ক্রেডিট হয়েছে, আর প্রাপ্য বিল 25,000 টাকা এখনও আমাদের হাতে আছে। পদেয় বিল হিসেবে রয়েছে 45,000 টাকা, আর মূলধন হিসেবে 29,400 টাকা, 29,400 টাকা। তার মোট যোগফল আসে 74,400 টাকা, 74,400 টাকা। এটি মোট যোগফল, অর্থাৎ মোট যোগফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি আমি আবার একবার তোমাদেরকে এক্সপ্লেন করছি, যাতে তোমরা সহজে হিসাব সমীকরণটি সহজে তুমি বুঝতে পারো। তো 2 তারিখে প্রশ্নটিতে বলেছে যে পণ্য ক্রয় নগদে 25,000 টাকা এবং ধারে 45,000 টাকা। তো নগদে 25,000 টাকা আর ধারে 45,000 টাকা। তো আমরা নগদে 25,000 টাকা আমরা হ্রাস করেছি, কারণ এটি ক্রয় করা হয়েছে, ব্যয় হয়েছে, তাহলে নগদ অর্থ কমে গিয়েছে 25,000 টাকা। আর যেহেতু ধারে লেনদেনটি সংগঠিত হয়েছে, সেজন্য আমাদের পদেয় হিসাবের মাধ্যমে বিল না লিখে এখানে হিসাব লিখলে আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে পদেয় হিসাব। তো পদেয় হিসাবের মাধ্যমে সংগঠিত হয়েছে 45,000, তা টোটাল যোগ করলে ব্যয় হয়েছে ক্রয় ব্যয় 70,000 টাকা। এরপরে 1 বছর অগ্রিম বিমা 12,000 টাকা, তাহলে নগদ অর্থ 12,000 টাকা হ্রাস পেয়েছে। যেহেতু নগদে অগ্রিম বিমা 1 বছর পরিশোধ করা হয়েছে এবং অগ্রিম বিমা সম্পদ হিসেবে আমরা 12,000 টাকা বৃদ্ধি দেখিয়েছি। এরপরে 8 তারিখে পণ্য বিক্রয় নগদে 75,000 টাকা এবং প্রাপ্য বিলের মাধ্যমে 25,000 টাকা।
তাহলে এখানে নগদান বা নগদ তহবিল বৃদ্ধি পেয়েছে ৭৫,০০০ টাকা, ৭২,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু প্রাপ্য বিলের মাধ্যমে এসেছে ২৫,০০০ টাকা, তা মোট বিক্রি হয়েছে ১ লক্ষ টাকা, অর্থাৎ নগদ এবং প্রাপ্য বিল মিলে মোট ১ লক্ষ টাকা বিক্রি সংগঠিত হয়েছে। এরপর ১২তে বলেছে যে ২% বার্তা মঞ্জুর সাপেক্ষে প্রাপ্য হিসেবের অর্ধেক আদায়। এখানে আমাদের প্রাপ্য হিসাব ছিল ৬০,০০০ টাকা, তার অর্ধেক ৩০,০০০ টাকা, এবং ২% বার্তা মঞ্জুরের মাধ্যমে আসে ২৯,৪০০ টাকা, আর বার্তা মঞ্জুর হয়েছে ৬০০ টাকা। এরপর আমরা উদ্বৃত্তগুলো যোগ করে মোট লিখেছি, অর্থাৎ সামেশন করেছি। এভাবে তোমাদের হিসাব সমীকরণের টেবুলার ছকটি দেখাতে হবে। আর গ নং প্রশ্নটি তোমরা সহজে করতে পারবে। মালিকানা সত্ত্বর পরিমাণ, অর্থাৎ যে সমস্ত প্রারম্ভিক নগদ তহবিলের মূলধনের সাথে আয় সমূহ যোগ হবে, বিক্রয়ের সমূহ যোগ হবে, ব্যয় সমূহ বিয়োগ হবে, উত্তোলন সমূহ বিয়োগ হবে। এভাবে এই সূত্র প্রয়োগ করে তোমরা মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ বা মালিকানা সত্ত্বর পরিমাণ নির্ণয় করতে পারবা। আমার লেকচারের সময় শেষ। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।